আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আজকের উচ্চতর গণিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারের নাম হচ্ছে কিন্তু ভাইয়া ত্রিকোণমিতি। তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। আমরা কিন্তু আজকের এই ফার্স্ট লেকচারে ত্রিকোণমিতির বেসিক থেকে আমি স্টার্ট করব। যাদের উচ্চতর গণিতের ত্রিকোণমিতি নিয়ে ভয়ে ছিল, তোমরা জানো জেনারেল ম্যাথে আমি তোমাদের ত্রিকোণমিতিটা কতটা ইজিলি পানির মতো সহজ বানাই দিছি। আজকে আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, এই ক্লাসের মাধ্যমে ভাইয়া তোমাদের ত্রিকোণমিতির 14 গোষ্ঠী কাভার হয়ে যাবে। 14 গোষ্ঠী একেবারে ফুললি কাভার হয়ে যাবে। তো ভাইয়া তোমরা প্রত্যেকে আসো, প্রত্যেকে জয়েন করো। আমাদের এই চ্যাপ্টারটা বাকি ছিল, তো এই চ্যাপ্টারটা আমরা যদি কমপ্লিট করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি ভাবে সবকিছুই কিন্তু কমপ্লিট হয়ে যাবে, এটা কিন্তু আশা করা যায়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর জৈব যৌগের ক্লাস তো তোমরা মনে হয় দেখছিলা, তাই না? জৈব যৌগের ক্লাস তো মনে হয় তোমরা করছিলা, ম্যাক্সিমামই কিন্তু তোমরা জৈব যৌগের ক্লাস করছিলা। থ্যাংক ইউ। আমি দেখতে পারতেছি আমার সবকিছু ঠিকঠাক আছে। ওকে ভাইয়া, আসো আসো আসো। এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা জয়েন করছো? এসএসসি 27 ব্যাচের শিক্ষার্থীরা কই? আসো আসো, ত্রিকোণমিতিটা ধরে ফেললাম, ত্রিকোণমিতিটা ভাইয়া ধরেছি। তোমরা প্রত্যেকে ভাইয়া জয়েন করো, প্রত্যেকে আসো। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছো তোমরা? কই বাকিরা কই? হ্যাঁ ভাইয়া, বাকিরা কই? এত যদি রিফ্লেক্ট হয় এটা কেমন হয় বলো তো? জি আলহামদুলিল্লাহ, ভালো আছো তোমরা সবাই? সাউন্ড শুনতে পাচ্ছ আমার? জি, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমি বেসিকটা আগে স্টার্ট করি, তারপর টাইপ ওয়াইজ এমসিকিউ সব পড়বো আমরা, সব কিছু ইনশাল্লাহ কভার করব। তো তোমরা খাতা কলমটা নাও, অনুরোধ। যতজন শিক্ষার্থী তোমরা এখানে ভাইয়া প্রেজেন্ট আছো, অনুরোধ তোমাদের কাছে, আমি কিন্তু শুরু থেকে আলোচনা করব। ধরো তুমি একজন শিক্ষার্থী, তুমি ত্রিকোণমিতির কিচ্ছু পারো না, তুমি বলবা যে ভাই আমি ত্রিকোণমিতির ক পারি না, খ পারি না, গ পারি না, তাহলে আমি বলবো আজকের এই ভিডিওটা তোমার জন্য। তুমি যদি ত্রিকোণমিতির ক খ না পারো, তাহলে সেক্ষেত্রে অন্তত পক্ষে উচ্চতর গণিতে এমনিতে একটু হার্ড করে, একটু কঠিন করে। জেনারেল ম্যাথের তো ত্রিকোণমিতি আমি পানি পানি বানাই দিছি, বিশেষ করে এসএসসি 26 ব্যাচে যারা আছো তোমাদের, রাইট? থ্যাংক ইউ সো মাচ। শুনতে পাচ্ছ আমার কথা? সাউন্ড শুনতে পাচ্ছ আমার? জি, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া জান্নাতুহু ওয়া মাগফিরাতুহু। আচ্ছা, আমার 26 ব্যাচের শিক্ষার্থীরা কই গেল? হুম হুম, আচ্ছা। জি ভাইয়া, তারাবি আমি একটু পরে পড়বো, এই জন্য। ভাইয়া শোনো, আমি তোমাদের একটু, ভাই আমি অসুস্থ ভাইয়া, দোয়া রইলো ভাইয়া, তুমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। তারাবি আমি একটু পরে পড়বো, এই জন্য। আর আর বেশিক্ষণ আমি রাখবো না, হয়তো বা আমি 9টার সময় আমি ক্লাসটা শেষ করে দিব। 9টায় আমি ক্লাসটা কিন্তু ভাইয়া শেষ করে দিব। হ্যালো, হ্যাঁ আমি একটু ক্লাসে আছি মামা, আমি ফোন দিচ্ছি 9টার দিকে। ঠিক আছে, আমি আর বেশিক্ষণ রাখবো না। আসলে আজকে, শোনো ভাই, আসলে আজকে আমি ক্লাসটা নিতাম বিকালে, বাট আসলে তোমরা কিন্তু জানো আজকে আমার মনটা অনেক খারাপ, এবং সব দিক দিয়ে বলতে গেলে মনটা প্রচুর খারাপ। কারণ আমাদের যেই মুসলিম নেতা আয়াতুল্লাহ আল খামেনি, তোমরা কিন্তু জানো, প্রত্যেকে জানো, তো তাকে কিন্তু মারা হয়েছে, সে কিন্তু নিহত হয়েছে। তো তো কালকে তো রাত্রে সারা রাত্রি সজাগই ছিলাম, ইরানে কি হয় বা না হয়, বুঝছো? জানি না এটা আসলে, এটা এটা আমি আসলে বুঝতেছি না, বুঝছো, যে এটা আসলে কি আহ, মানে যুদ্ধ হইতেছে অন্য দেশে, তোমরা অনেকে বলো ভাই আমাদের এত মাথা ব্যথা কেন? টাকা পয়সা নিয়েও মাথা ব্যথা না, না খাইতে পারবো না সেটা নিয়েও মাথা ব্যথা না, কিন্তু জিনিসটা কেমনই জানি, মানে মনটা আকুল হয়ে যায়, এটা আসলে বুঝি না, এটা আমি জানি না যে এটা কেন হয়। তো কালকে সারা রাত্রি পুরোই সজাগ ছিলাম, একটু ঘুমাইতে পারি না, বুঝছো তো। যাই হোক, এই জন্য আমি আসলে আজকে তোমাদের বিকালে আমি ক্লাসটা নিতে বলছিলাম না গতকালকে, যে বিকালে আমি ত্রিকোণমিতি ঢুকবো বিকালে, একেবারে 4-5 ঘন্টা করাইলে ত্রিকোণমিতি ইনশাল্লাহ শেষ হয়ে যায়। তো ঠেলতে ঠেলতে এই পর্যন্ত আসছি, কারণ মনেই উঠতেছে না। আর তোমরা অনেকে বলবো যে ভাই এত এত দরদ এত কিছু আমাদের দেশে, শোনো আমাদের দেশেও হয়, এখন মুখ ফুটে আসলে বলা যায় না। তো মুখ ফুটে বললেও বা কি হইবে বলো? তো আমাদের দেশেও এরকম অত্যাচার হয়, কিন্তু
কিসের জন্য তাদের প্রতি এত টান তাও বুঝি না। তারা তো শিয়া সম্প্রদায়, তাদের আসলে মানে এটা অন্য রকমের। কিন্তু যত যেই সম্প্রদায় হোক না কেন, তারা আমাদের মুসলমান ভাই। তো মুসলমান ভাইয়ের প্রতি কেউ যদি অত্যাচার করে, এটা আসলে মানে টিকে থাকা যায় না, অন্তত পক্ষে এটা সম্ভব হয় না ভাইয়া, বুঝছো? ঠিক আছে, আচ্ছা। এই জন্য এই কারণে কিন্তু আমি আসলে আসতে পারি নাই। তো এই আর কি। তো ভাইয়া দেখো, আমি তোমাদের পুরো ত্রিকোণমিতির চ্যাপ্টারটাকে আমি কতগুলা টাইপে ভাগ করেছি, তুমি একটু খেয়াল করো ভাইয়া। তোমার টোটাল আমরা 8টা টাইপে কিন্তু খেল খতম করে ফেলবো ত্রিকোণমিতি। হ্যাঁ, আচ্ছা দেখো, তো আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে কি ত্রিকোণমিতি, যেটা আমাদের উচ্চতার গণিতে ভাইয়া অষ্টম অধ্যায়, তাই না ভাইয়া? আচ্ছা, উচ্চতার গণিতের যদি অষ্টম অধ্যায়, তুমি একটু খেয়াল করো আমাদের কি কি জানতে হবে। তোমরা তোমাদের বইটা খোলো, দেখো ফার্স্টের দিকে আমি তোমাদের বইটা আমার হাতে আছে। এই যে তোমাদের বই অনুযায়ী, বই যেভাবে আছে ইনশাল্লাহ সেই অনুযায়ী আমি তোমাদের করানোর চেষ্টা করব। এটা বলে দিচ্ছি আমি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। দেখো তাহলে ভাইয়া তুমি খেয়াল করো, ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি তুমি দেখো, এই যে শব্দটা তুমি দেখো ত্রিকোণমিতি, এটার ভিতরে কিন্তু ত্রিকোণ শব্দটা আছে। ত্রিকোণ মানে কি ভাইয়া? 3 কোণ। আর মিতি দ্বারা বোঝায় ভাইয়া পরিমাপ, একটু মাথায় রাখবা। তাহলে একসাথে কি হয়? 3 কোণের পরিমাপ। ত্রিকোণমিতি মানে কি? 3 কোণের পরিমাপ। আচ্ছা, যেহেতু তুমি উচ্চতার গণিতে ত্রিকোণমিতি শিখতে আসছো, তাহলে এখানে একটু লেভেলটা বাড়াইতে হবে, একটু একটু লেভেলটা অন্য রকমের বা অন্যদিকে কিন্তু ভাইয়া তোমার নিতে হবে। ওকে, আচ্ছা এখন তুমি ভাইয়া একটু খেয়াল করি আমরা, দেখো ভাইয়া কি খেয়াল করব আমরা? আমরা যে এটা খেয়াল করব, আমরা অক্ষ সম্পর্কে জানি। আমরা অক্ষ সম্পর্কে কি জানি ভাইয়া? আমরা কিন্তু এটা জানি। দেখো ভাইয়া, এই জিনিসটা কি বলো? এই জিনিসটা হচ্ছে কিন্তু একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে কিন্তু ওয়াই অক্ষ। আমরা কিন্তু জানি একটা হচ্ছে কি এক্স ও এক্স প্রাইম, এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। আমরা জানি কি জানি না বলো? এই অক্ষ সম্পর্কে আমরা জানি কি জানি না? হ্যাঁ, দেখো এই যে তোমাদের জেনারেল ম্যাথে কিন্তু আছে। তাহলে এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম, একটু মাথায় রাখবা। একটু বড় করে দিই যাতে করে তোমার জন্য সুবিধা হয়। তাহলে এক্স ও এক্স প্রাইম, আবার ওয়াই ও ওয়াই প্রাইম। এখন এই যে অক্ষটা তুমি দেখো, ভালো করে তাকাও, দেখো এই আমি কিন্তু এখানে অক্ষ কিন্তু টোটাল 2টা, এই একটা আর এই একটা। তো 2টা মিলে 2টা কিন্তু এখানে ভাইয়া অক্ষ। এবং এই যে ভাগগুলো তুমি দেখতে পাচ্ছ না, এগুলো হচ্ছে কিন্তু ভাইয়া চতুর্ভাগ। কারণ যখন তুমি অক্ষ 2টাকে এভাবে দিবা, তোমার 4টা ভাগ হয়ে যাবে, এই একটা, 2টা, 3টা, 4টা, চতুর্ভাগ। তো এটাকে আমরা কিন্তু বলতে পারি ভাইয়া প্রথম চতুর্ভাগ। এটাকে আমরা কি বলতে পারি ভাইয়া? প্রথম চতুর্ভাগ। দ্যাট মিনস তুমি এটাকে ইংরেজিতে বলতে পারো ফার্স্ট কোয়াড্রেন্ট। ইংরেজিতে কি বলতে পারো ভাইয়া? ফার্স্ট কোয়াড্রেন্ট। কি বলতে পারো? ফার্স্ট কোয়াড্রেন্ট, মানে এটা হচ্ছে কিন্তু প্রথম চতুর্ভাগ। আর দ্বিতীয় যেটা, এটা হচ্ছে কিন্তু তোমার দ্বিতীয় চতুর্ভাগ। তার মানে তুমি এটাকে ইংরেজিতে বলতে পারো সেকেন্ড কোয়াড্রেন্ট। এটা হচ্ছে কিন্তু তোমার 3 নাম্বার, তার মানে এটা হচ্ছে কিন্তু তৃতীয় চতুর্ভাগ। এটাকে বলা হয় তোমার থার্ড কোয়াড্রেন্ট। আর এটা হচ্ছে 4 নাম্বার, তার মানে এটা কিন্তু চতুর্থ চতুর্ভাগ। চতুর্থ চতুর্ভাগ, দ্যাট মিনস এটা কিন্তু তোমার দেখো 4 নাম্বার কোয়াড্রেন্ট। ওটা 3 নাম্বার, এটা তোমার 4 নাম্বার বা চতুর্থ চতুর্ভাগ। ওকে, এতটুকু তুমি বুঝছো? এতটুকু তুমি বুঝছো? আচ্ছা, এখন শোনো, এখান থেকে আমাদের যে জিনিসটা আসলে জানা দরকার, তুমি আমার হাতে আসলে কিন্তু ঘড়িটা নাই, তুমি কিন্তু ঘড়ির কথা জানো। ঘড়ির যেই কাঁটাটা আছে না, ঘড়ির কাঁটাটা, ঘড়ি কই গেল? ধরো আমি ঘড়িটা হাতে পড়ি, তাহলে ভালো হবে তোমাদের জন্য বুঝাইতে। দেখো আমার হাতে যে ঘড়িটা তুমি দেখতে পারতেছ, এই ঘড়ির যে কাঁটাটা টিক 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 করে কিন্তু যাচ্ছে, তুমি কিন্তু ওরে থামাইতে পারবা না, পারবা? এই ঘড়িটাকে তুমি কি থামাইতে পারবা? পারবা না ভাইয়া। তুমি সিম্পলি চিন্তা করো, লজিকে আসি আমরা। আমরা নর্মালি ভাবি, এই যে ঘড়ির কাঁটাটা ভাবো তুমি একটু, আমি একটু তোমাদের একটু বোঝাই। আমি এটা দিলাম, এটা দিলাম, তুমি সহজে বোঝো। এই যে ঘড়ির কাঁটাটা এখন আমি দেখতে পাচ্ছি আস্তে আস্তে নিচের দিকে নাইমা এইভাবে যাচ্ছে, এভাবে এভাবে যাচ্ছে। তা ঘড়ির কাঁটা কিন্তু যদি তোমার নিচের দিকে নামতেছে, আর ঘড়ির কাঁটা নিচের দিকে নামা মানে এই দিকে ঘুরতেছে, এই দিকে ঘুরতেছে, রাইট? এইভাবে হয়তো বা কিন্তু ঘুরতেছে সামহাও, তাই না? তাহলে এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে। আর আরেকটা হচ্ছে কিন্তু তোমার ঘড়ির কাঁটার বিপরীত দিকে। যেমন ঘড়ির কাঁটা যেহেতু নিচের দিকে নামে, বাট এটা বিপরীত দিকে হয়েছে, এখান থেকে শুরু হবে। এই যে এই যে ঘুড়িটা দিল, এই যে ঘুড়িটা দিল, এটা হচ্ছে কিন্তু ঘড়ির কাঁটার বিপরীতে দিছে। তাহলে ঘড়ির কাঁটার দিকে আর ঘড়ির কাঁটার বিপরীতে 2টা জিনিস আছে। এই 2টা জিনিসের উপর ধনাত্মক এবং ঋণাত্মকটা ভাইয়া ডিপেন্ড করে। ধনাত্মক এবং ঋণাত্মকটা ডিপেন্ড করে, বুঝছো? আমার কথা বুঝছো?
এখন তুমি তাহলে ধনাত্মক কোণ কখন পাবা? তুমি সামহাও চিন্তা করো, তুমি তুমি যে কোনো একটা রশ্মির কথা তুমি ভাবো, যে একটা রশ্মিকে তুমি যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাও, যে কোনো একটা রশ্মি, ধরো এই একটা রশ্মি, এই রশ্মিটাকে তুমি যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ঘুরাও, অর্থাৎ এই দিক বরাবর যদি ঘুরাও, এই দিক বরাবর যদি ভাইয়া ঘুরাও, তাহলে তুমি লিখবা যে একটি রশ্মিকে, এটা একটু মাথায় রাখবা, তুমি যদি ঘড়ির যে কাঁটা আছে, তো এই ঘড়ির কাঁটার বিপরীতে যদি ঘোরাও, বিপরীতে ঘুরালে তো বিপরীতে তুমি ঘুরালে তুমি যে মানটা পাবা সেটা হচ্ছে ধনাত্মক। সেটা কি পাবা ভাইয়া? ধনাত্মক। অর্থাৎ তুমি মান না, তুমি এখানে কিন্তু একটা কোণ পাচ্ছ, কোণ। তাহলে যে কোণটা পাবা ধনাত্মক কোণ, তাহলে কোণ হবে কি? কোণ হবে ভাইয়া ধনাত্মক। কোণ হবে কি? ধনাত্মক। একটু মাথায় রাখবা, ঘড়ির কাঁটার বিপরীতের দিকে ঘুরালে তোমার কোণ হবে ধনাত্মক। কোণ হবে ধনাত্মক। ঘড়ির কাঁটার বিপরীতে হইলে কোণ হবে ধনাত্মক। আবার তুমি সিম্পলি ভাবো, ধরো এটা তুমি ভাবো, এটা দেখো আমি ঘড়ির কাঁটার এখন এই দিক ঘুরাচ্ছি, এই দিকে আমি কিন্তু ঘুরাচ্ছি, তো এই দিকে যদি ঘুরাই মানে ঘড়ির কাঁটার দিকে, তা ঘড়ির কাঁটার দিকে যে কোনো একটা রশ্মি, সাপোজ তুমি এই রশ্মিটার কথাই তুমি চিন্তা করো, এখান থেকে আমি এখানে আনলাম, ধরো এই যে রশ্মিটা, এখানে আমি লিখে দেবো একটা রশ্মিকে ঘড়ির কাঁটার দিকে ঘুরালে, ভাইয়া কোথায় ভাইয়া? দিকে যদি তুমি ঘুরাও, তাহলে দিকে যদি ঘোরাও, যেমন এই দিকে বরাবর ঘড়ির যে কাঁটা যেভাবে যেদিকে ঘুরছে, তাহলে সেক্ষেত্রে তোমার মানটা হবে ঋণাত্মক। সেক্ষেত্রে তোমার মান হবে কি ভাইয়া? ঋণাত্মক। এই দুইটা জিনিস টানা মুখস্থ করো, সংজ্ঞা তোমার মুখস্থ করা লাগবে না, আমি তোমাকে এটা, তুমি জাস্ট এটা শর্টকাটে মনে রাখো, একটা ঘড়ির কাঁটার যদি তোমার দিকে ঘোরে তাহলে কোণ হইবে ঋণাত্মক, কোণ হইবে ঋণাত্মক। আর ঘড়ির কাঁটার বিপরীতে যদি ঘোরে কোণ হইবে ধনাত্মক। ঘড়ির কাঁটার দিকে ঘুরলে কোণ হইবে ঋণাত্মক, ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলে কোণ হইবে ধনাত্মক। খেলা শেষ। এইটাই হচ্ছে কিন্তু মেইন খেলা, আর কিছু লাগবে না। এটা দিয়ে পুরো টাইপ একটা শেষ, এটা দিয়ে পুরো টাইপ একটা শেষ। আমার কথা বিশেষ হচ্ছে না, এটা দিয়ে পুরো টাইপ একটা কিন্তু ভাইয়া শেষ। বুঝছো? তার ঘড়ির কাঁটার, আমি আবারও বলি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে মানে উল্টা দিকে করলে কোণ হইবে ধনাত্মক। এটা মেইন, কোণ হইবে ধনাত্মক। ঘড়ির কাঁটার কোথায়? ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে, বিপরীতে ঘুরলে কোণ হইবে ধনাত্মক, আর কোণ হইবে ঋণাত্মক। এটা কখন? যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরালে তখন কোণ হইবে ধনাত্মক। আর কিছু লাগবে না, বাকিটা এখন দেখবা ইতিহাস কিভাবে হয়। আচ্ছা, যদি আমাদের এতটুকু কনসেপ্ট আমাদের যদি ক্লিয়ার হয়, তাহলে এখন আমি তোমাকে একটা আইডিয়া দিচ্ছি। সাপোজ তুমি একটু চিন্তা করো ভাইয়া, তুমি একটু ভাবো ভাইয়া, যেমন আমরা ধরো ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরাই, তাহলে এইখানে কত ডিগ্রি কে বলতে পারবা? তোমার যে চাঁদা আছে না, তুমি চাঁদাটাকে, অথবা তোমার যে ওই যে জ্যামিতি বক্স আছে না, সেখানে কিন্তু তুমি দেখবা, তুমি যদি চাঁদাটাকে স্থাপন করো, তুমি ঠিক এই বরাবর 90 ডিগ্রি পাবা। অর্থাৎ এই যে কোণটা, এই কোণটা কিন্তু তোমার 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি। এই কোণটা কত ডিগ্রি ভাইয়া? 90 ডিগ্রি। কারণ এই কোণটাকে তুমি একটা সমকোণী ত্রিভুজের সাথে কম্পেয়ার করতে পারো। দেখো এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের এটা দেখো এইখানেও যা, এখানেও কিন্তু তা। তাহলে এই সমকোণী ত্রিভুজ আমরা জানি এই কোণটা সবসময় 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা 90 ডিগ্রি। আবার তুমি যদি এই কোণটার কথা চিন্তা করো, এই কোণটাও 90 ডিগ্রি, অর্থাৎ এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। আবার এই যে দেখো নিচের যে কোণটা, এটাও কিন্তু তুমি উল্টা দিকে চিন্তা করলে এটা একটা সমকোণী ত্রিভুজ, 90 ডিগ্রি। আবার এই যে কোণটা, তাহলে এটাও হচ্ছে কিন্তু ভাইয়া তোমার 90 ডিগ্রি। বুঝছো? জাস্ট তুমি প্রত্যেকটা কোণকে সমকোণী ত্রিভুজের সাথে কম্পেয়ার করবা। আমরা কিন্তু জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কোণের মানটা 90 ডিগ্রি। তো যদি 90 ডিগ্রি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা একটু ভাবি যে আমরা দুইটা অক্ষ নিয়ে কাজ করতেছি, একটা এক্স আর একটা হচ্ছে কিন্তু ওয়াই। তাহলে আমরা যদি দুইটা অক্ষ নিয়ে যদি কাজ করি, তাহলে চারটার ক্ষেত্রে 4×36, আমি যদি হিসাব করি যে তোমার এখানে, ধরো তুমি যদি এখান থেকে ঘুইরা এইখানে আসো, তার মানে তুমি কত ডিগ্রি অতিক্রম করলা? 90, 90, 180, 180 লাগে 90 যুক্ত করলে 270, কি কই, হ্যাঁ 270, 270 সাথে তুমি 90 যুক্ত করবা, তাহলে তুমি 360 পাবা, 360 ডিগ্রি। অর্থাৎ তুমি যদি ঘুইরা একবার এইখানে আসো, তার মানে তুমি 360 ডিগ্রি অতিক্রম করলা। বুঝছো? আমরা এই দিকটা কিন্তু এখন চিন্তা করব। আচ্ছা, তাহলে আমরা যদি এই দিকটা ভাবি, তাহলে তুমি এখন চিন্তা করো ভাইয়া, তুমি ভাবো, খেয়াল করো, কনসেপ্টটা ক্লিয়ার করো। ধরো তুমি যদি ভাইয়া ঘুইরা এইখানে আসো, কত ডিগ্রি? 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি। আবার যদি এখানে আসো, কত ডিগ্রি? 90, 90 কত? 180। আবার যদি এখানে আসো, কত ডিগ্রি? 180 লাগে 90 যোগ করলে 270। আবার যদি এখানে যাও, কত ডিগ্রি? 270 সাথে 90 যুক্ত করলে 360 ডিগ্রি। বুঝাইতে পারলাম আমি? মানে সিস্টেমটা কিন্তু এভাবেই কাজ করে, তুমি এই দিকে ঘোরো আর এই দিকে ঘোরো, যেদিকে ঘোরো না কেন, বাট
প্রতি ক্ষেত্রে তোমার 90 করে কিন্তু বাড়বে। বাট অলওয়েজ মাথায় রাখবা এটা প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। এটা অলওয়েজ তুমি তোমার মাথায় ভাইয়া সেট করে নাও। বুঝছো? বুঝছো তুমি? কথা কয় না কেন ভাইয়া? বুঝছো? এই ডিগ্রি নিয়ে আমাদের কিন্তু কাজ করতে হবে। অর্থাৎ আমরা প্রথমে এখানে পাইছি কিন্তু 90 ডিগ্রি, যখন তুমি এখানে ঘুরবা তুমি পাবা 90 ডিগ্রি, তারপর যখন এখানে ঘুরে আসবা তাহলে 90 90 180, তারপর তুমি পাবা 180 ডিগ্রি। তারপর যখন আবার এখানে আসবা তার মানে হচ্ছে আরো 90 যুক্ত হবে মানে 270 ডিগ্রি। তারপর যখন আবার এখানে যাবা তার মানে আরো 90, তার মানে 360 ডিগ্রি। এই লিস্টটা এটা একটু তুমি ভাইয়া মাথায় রাখবা। পারবা না? এটা ভাইয়া তুমি একটু পারবা না, আর কিছু লাগবে না। এটা যদি তুমি পারো, আমাদের একটা টাইপ অলরেডি কিন্তু হয়ে গেছে। আমি তোমাকে এখন কিছু ম্যাথ করাবো, তুমি দেখো আমি এই কোশ্চেনগুলো তুলতেছি। প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে কি, 1 নম্বরে দেখো দেখো 430 ডিগ্রি, 430 ডিগ্রি কোণ। তোমাকে কোশ্চেন করবে যে যে 430 ডিগ্রি কোণ কোন চতুর্ভাগে অবস্থিত, কোন চতুর্ভাগে অবস্থিত। এই যে কোশ্চেনটা তোমাকে করলো, বলো তো তুমি আনসার দিবা কেমনে? কেমনে তুমি দিবা, তুমি বলো। দেখো যখন আমাদের বলবে যে এটা কোন চতুর্ভাগে অবস্থিত, এটা এমসিকিউতে আসুক, এটা সৃজনশীলের ক নাম্বারে আসুক, এটা সংক্ষিপ্ত প্রশ্নে আসুক, যেখানে আসুক না কেন, আমরা সামহাও চিন্তা করব চতুর্ভাগ নিয়ে। দেখো আমরা কিন্তু এই চতুর্ভাগটা নিয়ে কাজ করব, তাহলে কিন্তু আমাদের খেলাটা কিন্তু জমে যাবে। কিভাবে জমে যাবে তুমি দেখো। 430 ডিগ্রি ভাইয়া, এখন এখানে একটা কোশ্চেন থেকে যায়, তুমি ঘড়ির কাঁটার দিকে ঘুরবা মানে নিচ দিক দিয়ে ঘুরবা না উল্টা দিক দিয়া? অলওয়েজ চেষ্টা করবা উল্টা দিক দিয়ে ঘোরা, উল্টা দিক দিয়ে ঘোরা। তোমার 430 ভাইয়া, তাহলে তুমি জানো তুমি যদি একবার ঘুরে ধরো এই ঘোরলা ঘোরলা 90 ডিগ্রি, 180, 270, 360, তুমি 60 ডিগ্রি কিন্তু 360 ডিগ্রি অলরেডি ঘুরছো। এখন এটা তুমি ঘড়ির কাঁটার দিকে ঘুরবা না বিপরীত? আমি কিন্তু বিপরীত দিকে। কেন বিপরীত দিকে? কারণ দেখো 430-এর আগে কিছু নয় মানে প্লাস আছে, ধনাত্মক। ধনাত্মক হইলে বিপরীত দিকে, যদি এটার মানটা ঋণাত্মক হইতো না তাহলে আমি কিন্তু ঘড়ির কাঁটার দিকে এদিক দিয়ে ঘোরা শুরু করতাম। এটা মাথায় রাখতে হবে। তাহলে আমি কিন্তু অলরেডি 360 ডিগ্রি কিন্তু বরাবর আসছে। তাহলে এখন তুমি চিন্তা করো ভাইয়া যে 360-এর লাগে কত যোগ করলে 430 হয়? 360-এর লাগে কত যোগ করলে তোমার 430 হয়? হ্যাঁ, চিন্তা করো, চিন্তা করো, চিন্তা করো, চিন্তা করো, চিন্তা করো যে কিভাবে সিঙ্গারার ভিতরে আলু ঢুকে। একটু চিন্তা করো যে 360-এর লাগে কত যোগ করলে 430 হয়। তার মানে তুমি 430-এর বিয়োগ করবা 360 দিয়া, দেখো 70। এই যে দেখো তুমি যদি 70 যোগ করো তাহলে কিন্তু তুমি 430 ডিগ্রি পাবা। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো তুমি এখান থেকে ঘুইরা এখানে আসছো, তার মানে 360 ডিগ্রি আসছো, এর লাগে 70। এবার তোমার এই যে সামনে এই যে কোনটা 90 ডিগ্রি, তাহলে তোমার আর লাগে কত? 70। তাহলে 70 অবশ্যই এই চতুর্ভাগে পড়বে, অর্থাৎ প্রথম চতুর্ভাগে পড়বে। কোন চতুর্ভাগে? কারণ 70টা কিন্তু এইটার ভিতরেই আছে, এইটার ভিতরেই আছে। তুমি তো 360 আসছো, আর 70 কিন্তু এই কোণের মধ্যেই কিন্তু ভাইয়া তোমার আছে, এই কোণের ভিতরেই কিন্তু ভাইয়া তোমার আছে। বুঝছো? তাহলে আমাদের এটা কোন চতুর্ভাগে পড়ছে? এটা কিন্তু তোমার প্রথম চতুর্ভাগ। কোন চতুর্ভাগ? প্রথম চতুর্ভাগে কিন্তু পড়েছে। ক্লিয়ার? অনেকে তোমরা বের করে ফেলেছো, শেষ, খেলা শেষ। এটা কিন্তু আমাদের প্রথম চতুর্ভাগে পড়ছে। আচ্ছা পয়টা দেখো, আমি আবার আর একটা কোশ্চেন দেখি যে 545, সেকেন্ড নাম্বার দেখো, 545 ডিগ্রি কোন চতুর্ভাগে পড়েছে? কোন চতুর্ভাগে অবস্থিত? এটা কোশ্চেন করলো। তাহলে তুমি কি চিন্তা করবা যে ভাইয়া 545, তুমি আগে চতুর্ভাগটা চিন্তা করো। এই যে চতুর্ভাগ, তো যেহেতু 545-এর আগে কিছু না মানে প্লাস আছে, তার মানে ঘড়ি কাটার বিপরীত দিকে, তাহলে 90, 180, 270, 360। 360-এর লাগে কত যোগ করলে 545 পাবা? তুমি একটু ক্যালকুলেটার আছে না, তুমি ক্যালকুলেটার দিয়ে করো। তুমি 360-এর লাগে যোগ করবা আরো 90, 450 পাও। তাহলে আরো 90 যদি যোগ করো তার মানে আরো 90 যাইবে, গেল। তারপর হয়েছে 450, 450-এর লাগে যোগ করো আরো 90, তাহলে 540, তার মানে আরো 90 আসবে। এই আরো 90 আসছে। তারপরে হচ্ছে আমার কিন্তু এখানে রেজাল্ট আসছে 540, 540, কিন্তু এখানে আমার 545। তাহলে দেখো 540-এর সাথে 540-এর সাথে তুমি যদি যোগ করো কত 5 ডিগ্রি, তাহলে কিন্তু তোমার কত আসবে? 545 আসবে। তাহলে তুমি কিন্তু 540 এই পর্যন্ত আসছো, আর 5 কিন্তু এই চতুর্ভাগে আছে। তার মানে আমাদের চতুর্ভাগটা হবে কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তৃতীয় চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগে। বুঝছো? কিন্তু এভাবে আসলে করার কোনো নিয়ম নাই, এক্স্যাক্টলি নিয়ম নাই। এটা একটু নিয়মটা ডিফারেন্স। নিয়মটা হচ্ছে এরকম যে ভাইয়া
নিয়মটা এখানে গুনটুন করে স্যার দেখে এখানে কিন্তু দেখাইতে হয়। ধরো তোমার এখানে সামহাও তুমি ভাববা যে ধরো 430 কত হয়, মানে তুমি আগে 360 বানাবা। তুমি তো এটা খসড়া জানলা যে ভাইয়া 360 এর লাগে 70 যোগ করলে 430 হয়, এটা তো তুমি জানলা। কিন্তু বিষয়টা হচ্ছে কি এখানে চতুর্ভাগ কয়টা, 4টা না? তাহলে 4 এর লাগে তুমি 90 গুণ করবা, কত হয়? 4 এর লাগে 90 যোগ গুণ করলে কত হয়? 4 না 360 না? তাহলে এর লাগে যদি আমি 70 ডিগ্রি যুক্ত করি, মানে বিষয়টা হবে কিন্তু এইরকম, খেলাটা কিন্তু এরকম হবে। কিন্তু আপাতত তুমি এভাবে দেখো, আমি যেভাবে শর্টকাটে করাই সেভাবে তুমি ভাইয়া দেখো, বুঝছো? গেল আমাদের এটা। তারপরে দেখো পরেরটা, পরেরটা দেখো। আজকে এত গরম দেয় কেন তো বুঝতেছি না। 3 নাম্বারটা কিন্তু ভাইয়া তুমি দেখো, 3 নাম্বার -520 ডিগ্রি কোন চতুর্ভাগে অবস্থিত? বলো, এটা বলো, কোন চতুর্ভাগে অবস্থিত? বলো ভাইয়া, কোন চতুর্ভাগে অবস্থিত? আমরা কিন্তু জানি এই জিনিসটা আর এই জিনিসটা। দেখো এখানে মাইনাস আসছে, মাইনাস থাকলে ঘড়ির কাটার দিকে, তাহলে 90, 180, 270, 360। তাহলে 360 এর লাগে কত যোগ করলে দেখো, চিন্তা করে দেখো। 360 এর লাগে আরো 90 তুমি যোগ করো, 450। আরো 90 যোগ করলে এইখানে আসবে। আচ্ছা, 450 এর লাগে কত যোগ করলে 520। আরো যে কি 90 যদি যোগ করি 540 হয়, আরো 90 যোগ করলে 540। কিন্তু এখানে বলছে 520, তার মানে এই তৃতীয় চতুর্ভাগে কিন্তু আসবে। এটা কিন্তু তৃতীয় চতুর্ভাগে কিন্তু বসবে, তৃতীয় চতুর্ভাগী। অর্থাৎ তুমি চিন্তা করো, তুমি ধরো একবার করছো 90, 180, 270, 360। 360 এর লাগে যখনই তুমি যোগ করছো 90, 450, যেহেতু মাইনাস আছে তাহলে -450। তাহলে -450 এর লাগে কত যোগ করলে, কত যোগ করলে 520 হয়? তাহলে 520 থেকে তুমি বিয়োগ দিবা 450, তাহলে বিয়োগ করলে কত হয়? 70। তাহলে 70 যদি তুমি যোগ করো, কিন্তু সেটা -70। কেন -70? তুমি বিষয়টা দেখো। তাহলে -450 প্লাসে মাইনাসে -70। তাহলে দেখো -450 -70, 2-3টা মাইনাস থাকলে যোগ করতে হয়, তাহলে হবে কিন্তু -520। এই জন্য কিন্তু আমি এখানে মাইনাস দিছি। তার মানে এখানে এটা এই পর্যন্ত 360, তারপর এটা হচ্ছে কিন্তু তোমার 450, তারপরে এই চতুর্ভাগ। অর্থাৎ আমি কিন্তু বলতে পারি এটা তৃতীয় চতুর্ভাগে কিন্তু পড়তেছে, এটা তোমার তৃতীয় চতুর্ভাগে কিন্তু ভাইয়া পড়তেছে। আমি বুঝাইতে পারছি? আমি বুঝাইতে পারলাম? বলো ভাইয়া, আমি তোমাদের বুঝাইতে পারছি? চতুর্ভাগের কনসেপ্টটা তুমি এভাবে চিন্তা করবা, ধনাত্মক থাকলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আর ঋণাত্মক থাকলে ঘড়ির কাঁটার দিকে হবে, দিকে হবে। ঠিক আছে, এটা আমাদের গেল। ভাইয়া এটা আমাদের কিন্তু গেল। যদি আমাদের এটা কমপ্লিট হয় তাহলে আমরা একটু দেখি। রেডি 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 টাইপ নাম্বার 1, ঢাকা বোর্ড 2025 কোশ্চেন। রেডি 1 2 3, দেখা যাক কে কে আমার সাথে কিন্তু সলভ করতে পারো। যেহেতু তোমরা শিখছো, এখন তো কোনো প্যারা নাই। তাহলে এখন তুমি বলো, বলছে কি 1560 কোন চতুর্ভাগে থাকবে? ওকে ফাইন, আমরা এটা চিন্তা করব, চতুর্ভাগ নিয়ে কাজ করতে বলছে। মাইনাস বলে ঘড়ি কাঁটার দিকে, তাহলে এই হচ্ছে 360, এই আবার বললে আবার 360। তাহলে 360 360 কত দেখো তো, কত হয়? 360 যোগ হয়েছে 360, 720, 1500 বলছে। আবার 360, আবার 360 কত হয়? 1080। আবার 360, তাহলে আবার 360 দাও। হ্যাঁ, এই 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 হচ্ছে কত বলো? 1080। তাহলে 360 360 360, তাহলে 360 কত? 1440, 4বার নিছি, তাহলে 1440। এটা কিন্তু মাইনাস, তো মাইনাস ধরো 1440 এর লাগে কত যোগ করলে 1560 হইবে? তাহলে 1440 বিয়োগ দাও 1560, 120 লাগে, 120 লাগে নাকি? 120। তাহলে আমরা জানি 120 লাগে। তাহলে এই ধরো 90, এই ধরো তুমি 90 আসলা, 90 আসলা, তাহলে 1440 লাগে আরো, 1440 লাগে আরো 90 তুমি যোগ করো, 1530। তাহলে 1530 থেকে 1560 বিয়োগ করলে আর 30, তাহলে 30 লাগে। 30 কিন্তু আমার এই এই কোণের ভিতরে 90 আছে, তার মানে এই চতুর্ভাগ। অর্থাৎ আমি কিন্তু বলতে পারি এটা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, অর্থাৎ এটা 3 নাম্বার চতুর্ভাগে অবস্থিত। জিনিসটা কিন্তু এইরকম সিম্পল জিনিস, এইভাবে কিন্তু ভাইয়া তোমার করতে হবে। হ্যাঁ, কে কে বের করছো? থ্যাংক ইউ। কথা কয় না, বের করছো তুমি?
হ্যাঁ রাইট, জিলাপির মতো লাগছে। হ্যাঁ অবশ্যই। পরটা দেখো 1660 কোন চতুর্ভাগে অবস্থিত? রাজশাহী 25-এ আসছে, তার মানে এগুলো আসবে। তাহলে অবশ্যই দেখো, যেহেতু মাইনাস দিছে তার মানে ঘড়ি কাটার দিকে। এই কত 360, আবার 360, তাহলে 360 কত হিসাব করো, 360 যোগ 360 770, যেহেতু 1600 যাই থাকো, আবার 360, তাহলে আবার 360, 1080 যাই থাকো, আবার 360, তাহলে আবার 360, 1440। তাহলে দেখো এখানে 1660 আছে, তাহলে বিয়োগ দাও 1660, তাহলে 220 লাগে। তাহলে 220-এ তুমি 220 লাগে, তাহলে এই গেল 90, এই এসে তোমার 180, তাহলে 220 লাগে, এই এই কিন্তু 180, তাহলে 180 আর 220 বলছে না। তাহলে আমরা কিন্তু জানি 220টা কিন্তু যেহেতু 180-তে আসছি, আর এইনে গেলে 270 নিব, তার মানে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। আমি শিওর এটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, এটা দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু অবস্থিত। শেষ, মানে জিনিসটা কিন্তু একেবারে সিম্পল। বুঝাইতে পারলাম? বুঝাইতে পারছি আমি? বাস পয়টা দেখো, এতের অবস্থান যশোর বোর্ড 25-এ আসছে। দেখো এমন কোনো বোর্ড নাই ছাড় দেয় নাই। তাহলে রেডি, 1000, 1038, তাহলে মাইনাস বলছে, মাইনাস বলে ঘড়ি কাটার দিকে। তাহলে এই 360, আবার এই 360, তাহলে যোগ করো, মানে যোগ করলে আর মানে এলোমেলো হবে না। তাহলে 770, মানে হচ্ছে 720, আবার 360, তাহলে যোগ দাও 360 কত 1080, কিন্তু এখানে আসছে কিন্তু 1038, তার মানে আমরা বেশি আসছি। তাহলে এটা কেটে দাও। তাহলে এখানে যদি আসো 360 না আসে, এখানে যদি আসো তার মানে 270, তাহলে 360 যোগ 360 ছিল 2 বারে 720, 720-এর লাগে 270 তুমি যোগ করবা 990, এখানে আসছি 990, 990 আর 1038, তাহলে এই 1038 তুমি বিয়োগ করো, 1038 বিয়োগ দিলাম 48, তাহলে এই এতটুকুর ভিতরে 90 আছে না, তার মানে অবশ্যই এটা প্রথম চতুর্ভাগে অবস্থিত। প্রথম চতুর্ভাগে এটা অবস্থিত, আমি শিওর এটা প্রথম চতুর্ভাগে অবস্থিত। বুঝতে পারলাম? বলো। এটা ধরো এই পর্যন্ত আসবে, এই পর্যন্ত, এই পর্যন্ত তুমি তীর চিহ্নটা দিবা, প্রথম চতুর্ভাগে অবস্থিত। বুঝছো? এটা ধরো এই পর্যন্ত আসবে, এই পর্যন্ত তুমি তীর চিহ্নটা দিবা, তোমার জন্য ভালো হবে। আবার এটাও এই পর্যন্ত হিসাব, তীর চিহ্ন বসবে। শেষ। পরেরটা দেখো, এত রেডিয়ান কোনটি কোন চতুর্ভাগে অবস্থিত? এখন রেডিয়ান বাঙ্গানো তো তোমাদের শিখাই নাই, আমি শিখাইছি ভাইয়া, বলো আমি কি তোমাদের শিখাইছি? শিখাই নাই। শিখাইছি? শিখাই নাই। তো প্যারা নাই, আমরা কিন্তু পাই এর মান সমস্যা নাই, 65 পাই/6, পাই এর মান আমরা কত জানি? এইখানে যে ত্রিকোণমিতির ক্ষেত্রে পাই এর মান হইছে 180, পাই এর মান কত 180। আমি তোমাকে একটু বুঝাই যে ত্রিকোণমিতির ক্ষেত্রে কেন পাই এর মান 180। তুমি সিম্পলি ভাবো, ধরো এই চতুর্ভাগ নিয়ে আমরা কাজ করতেছি, চতুর্ভাগে তুমি যদি এখান থেকে এখানে আসো 90 ডিগ্রি, 90 ডিগ্রি না কে 90 ডিগ্রি, না যেটাকে ত্রিকোণমিতিতে লেখা হয় পাই/2। কে পাই/2? কারণ দেখো এই একটা সরল রেখা আছে, এই পুরোটা কত জানো 180, পুরোটা কত 180, যেটাকে ত্রিকোণমিতিতে লেখে ভাইয়া পাই, পুরো ত্রিকোণমিতিতে লেখা কিন্তু পাই। তাহলে এটা যদি আমি মাঝখান দিয়ে কাটি, তাহলে অবশ্যই অর্ধেক পাই/2, এই পাশেও পাই/2, আবার এই পাশেও কিন্তু তোমার পাই/2 হবে, মানে 90 ডিগ্রি। এ পাশে তাহলে 90 90 কত 180, এবং এই পাই/2 মানে 90-কে বলা হয় পাই/2, আর এমনি এই পুরোটাকে আমি বলবো ভাইয়া পাই। পাইয়ের মান কত 180, ত্রিকোণমিতি, শুধুমাত্র ত্রিকোণমিতির জন্য। এছাড়া পাইয়ের মান 3.1416। তাহলে বলছে কি এখানে পাইয়ের মান কিন্তু 180 হবে, 3.1416 দিও না, তাহলে কিন্তু ভুল হবে। ত্রিকোণমিতির অঙ্ক করতে গেলে পাইয়ের মান 180। তাহলে এখন 65 লাগে গুণ দিবা, ভাগ দিবা, তার মানে কত 1950 আমাদের আসছে। বাস শেষ। এখন তুমি ভাবো, চিন্তা করো। তাহলে রেডি? তাহলে প্রথমে যেহেতু মাইনাস, ঘড়ি কাটার দিকে 360, আবার 360, তাহলে যোগ করতে থাকো, 360 যোগ হচ্ছে 360, 720, আবার 360, আবার 360, 1080 যাইতে থাকো, আবার 360, আবার 360, 1440, আবার 360, আবার 360, 1800, 1800 এখন কাছাকাছি আসছে, কাছাকাছি আসলে তুমি 1800 কিন্তু অলরেডি পাইছো, এখানে কিন্তু 1800 পাইছো অলরেডি। একটু ছোট করে লেখা নাও যেন এলোমেলো না হয়। এটা থেকে বিয়োগ করো 1950, 150 মাইনাস 150 লাগে। তাহলে তুমি যদি এখানে আসো 90, আর এখানে আসলে 180, তো 180-র ভিতরেই তো 90 আর 180-র ভিতরেই তো 150 আছে। তার মানে এই চতুর্ভাগে অবস্থিত, অর্থাৎ আমি কিন্তু বলতে পারি এটা হচ্ছে কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। কোন চতুর্ভাগে? তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। শেষ। বুঝাইতে পারছি আমি? কথা হয় না? বুঝাইতে পারছি আমি? ওকে,
যদি বুঝো পয়টা দেখো, চারটা নম্বর 24 আসছে, 3380। ফাইন, তাহলে রেডি, খেলা শুরু। মাইনাস দিছে, মাইনাস দিলে কি হবে? মাইনাস দিলে কি হবে ভাইয়া? ঘড়িকাটা দিয়ে 360, 360, 360। তাহলে তিনবার তুমি 360 দিছো, তাহলে তিনবার যদি যোগ করো 360, 360, 360 বা 3 দিয়ে গুণ করো 1080। আবার 360 এই 4বার, আবার 360 5বার, আবার 360 এই 6বার। তাহলে দেখো 6বার তুমি কিন্তু 360 দিয়েছো, তাহলে 360 ইন্টু 6 ডাইরেক্ট দিতে পারো 2160। তাহলে আরো যাবা 7বার, এই 7বারের পর আরো একবার যাও এই 8বার। তাহলে 8-এর লাগে তুমি ডাইরেক্ট গুণ দিবা 360, 2880। আরো একবার যাও 360, 9বার। 9বার যদি যাও তাহলে 360-এর লাগে গুণ দিবা 9, 3240, প্রায় কাছাকাছি। এটা থেকে তুমি বিয়োগ দিবা 3380। তাহলে বিয়োগ করলে কত হয়? -140, -140 লাগে। তাহলে এইখানে আসলে 90, আর এইখানে যদি যাও 180। তাহলে 90 আর 180-র ভিতরে অবশ্যই তোমার হচ্ছে 140 আছে। তার মানে অবশ্যই এইটা চতুর্ভাগটা হবে কিন্তু তোমার কত? 1 2 3, 3 নাম্বার চতুর্ভাগ, অর্থাৎ তৃতীয় চতুর্ভাগ। খেলা শেষ, বুঝছো? 3 নাম্বার চতুর্ভাগ না, ভুল করো না, ভুল করা যাবে না ভাইয়া, ভুল করা যাবে না। এগুলাই আসবে, এগুলো আসবে, ভুল করা কোনোভাবেই যাবে না, বুঝছো? তুমি জাস্ট গোল্লা দিয়ে যাও। এই যে দেখো 580, প্যারা নাই দাদা, এটা কাছাকাছি আছে। দেখো তারা বলছে মাইনাস, মাইনাস থাকলে ঘড়ি কাটার দিকে 360, আর বাকি 360 গেলে কিন্তু 700 হয়। এখানে বলছে 580, তাহলে 580 থেকে বিয়োগ করবা 360, কত? 220। তাহলে 360 গেছো, আরো 90 গেলাম, 180 গেলাম, আমাদের যাইতে হবে 220-এ। তাহলে 180 থেকে এখানে গেলে 270। তাহলে 180 আর 270-এর ভিতরেই কিন্তু 220 আছে। তার মানে অবশ্যই এটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। কত নাম্বার? এটা হয়েছে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। প্রথম দ্বিতীয় ডান। ডান 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 পাল্টা 1060। ওকে ফাইন, তাহলে চতুর্ভাগে খেলা। মাইনাস বলছে তাই না? তাহলে 360, 360 দুইবার, 360 এই 3বার। দেখো 3বারে 360 ইন্টু 3, 1080। কিন্তু 1060 দিছে, তাহলে বিয়োগ দাও 1060, তাহলে কিন্তু 20 থাকতেছে। তুমি 1080-তে গেছো, 1080-তে এখানে, কিন্তু ওরা বলছে 1060। তাহলে অবশ্যই এই থেকে এই ঘরের ভিতরেই আছে, এই ঘরের ভিতরেই কিন্তু ভাইয়া আছে, পুরোটা এতটুকু হবে না, এই ঘরের মধ্যেই কিন্তু আছে। তার মানে এটা প্রথম চতুর্ভাগে অবস্থিত, প্রথম চতুর্ভাগে কিন্তু ভাইয়া অবস্থিত, বুঝছো? বুঝছো? বুঝছো তোমরা ভাইয়া? কথা কও, হ্যাঁ? বুঝছো? বুঝো না? আচ্ছা দেখো এইখানে খেয়াল করো ভাইয়া, থিটা সূক্ষ্মকোণ হলে 25π/2 প্লাস থিটা, এটা কোন চতুর্ভাগে অবস্থিত? তুমি নর্মালি ভাইয়া গেস করো, রিফাত ভাইয়া তোমাকে এটা শিখাইছে ভাইয়া। এখানে কিন্তু সবগুলা ধনাত্মক আছে। তুমি চিন্তা করবা যে আমাদের এখানে তুমি একটু আলাদা করবা, এটা নিয়ে একটু কাজ করো। কিভাবে? 25π না, তুমি এটাকে লেখো 25 × π/2 প্লাস হচ্ছে থিটা। এটা লেখলে অসুবিধা আছে? মহাভারত অশুদ্ধ হয়ে যায় না? এটা দ্বারা বুঝায় π/2 কয়টা? 25টা, 25টা π/2 কইরা তারপর প্লাস থিটা হইবে। আমি একটু বুঝাই তোমাকে সিম্পলি। আর এটা প্লাস, প্লাস বলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে দেখো 25টা π/2, π/2 আমরা জানি কি এই থেকে এই পর্যন্ত আসলেই π/2, আবার এই থেকে গেলে π/2, রাইট? আমরা কিন্তু এই জিনিসটা কিন্তু জানি। আচ্ছা, তাহলে আমাদের যদি π/2 এভাবেই থাকে, তাহলে তুমি এটা বুঝছো যে 25টা π/2 25 বার হইবে। তাহলে 1 বার, 2 বার, 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। তাহলে 25টা π/2 অলরেডি আসছি। তারপর প্লাস থিটা, প্লাস থিটা যদি বলে তাহলে অবশ্যই এই ঘরটা মানে সামনের দিকে বুঝাবে। যদি এখানে মাইনাস থিটা থাকো পিছনেরটা, তাহলে অবশ্যই তাহলে এই ঘরটা কিন্তু বুঝাবে, যেহেতু প্লাস থিটা কিন্তু বলছে। তার মানে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। শেষ, খেলা শেষ। দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। শেষ 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 ইয়াং ম্যান শেষ। এগুলো কমন, কমন এমসিকিউ, এগুলো থেকে এমসিকিউ আসবে। মাকড়সা জালের মতো হইছে, কোনো ব্যাপার না এটা। পরে দেখো 25π/, এটাকে তুমি যদি একটু ভাঙো, তার মানে তুমি লিখতে পারো 25 × π/2 মাইনাস থিটা। লেখা যায় না? কারণ 25 লাগে পাই গুণ করলে 25π, আর নিচে টু তো থাকেই, এই যে জিনিসটা। তাহলে জিনিসটা আবার সেম ভাবে কাজ করবা, সেম। যেহেতু তুমি দেখো এখানে তোমার দেখতে হবে ভাইয়া 25π/2 এর আগে প্লাস আসছে মাইনাস, প্লাস প্লাস থাকলে ঘড়ি কাঁটার বিপরীত দিয়ে। তাহলে 25 বার যাও, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18
19, 20, 21, 22, 23, 24, 25। তো 25টা π/2 পর্যন্ত গেলাম। তারপর মাইনাস, মাইনাস বলে বিপরীতে আসবে, মানে এইখানে বসবে। তার মানে মোটামুটি ভাবে আমি কিন্তু বলতে পারি, যেহেতু মাইনাস বলছে, তার মানে এই পর্যন্ত কিন্তু আমাদের হবে প্রথম চতুর্ভাগে। এটা কি হবে? প্রথম চতুর্ভাগে হবে। শেষ 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 ভাইয়া, শেষ। যদি বলে এ বুঝি নাই, তারপর দেখো, এখন এখন তুমি বলবা যে ভাইয়া আপনি যেটা করলেন, কিন্তু এই জিনিসটা তো মানতে পারলাম না। এটা প্রথম চতুর্ভাগে মানে কি দেখে হয় প্রথম চতুর্ভাগে? দেখো, এইখানে কিন্তু সাইনের একটা মান আছে। তুমি খেয়াল করছো? আমি কিন্তু এটা বুঝাই নাই, সাইনের একটা মান আছে। তো সাইনের মান আছে এইখানে, এইখানে কিন্তু সকল অনুপাত ধনাত্মক। আমি একটু পরে বুঝাবো, এটা আপাতত রাখো। এটা আমার অনুযায়ী হয়েছে, এটাও একটু রাখে দাও, এটা একটু পরে আসি। তো টাইপ 1 আমাদের কিন্তু ডান। টাইপ, যেহেতু এখানে সাইন আছে, এখানে সাইনের একটা ব্যাপার আছে, আমি বুঝাচ্ছি। শেষ, টাইপ 1 শেষ আমাদের এমসিকিউ। যা পড়ছি আমরা তা কমপ্লিট করে ফেলেছি, কমপ্লিট করে ভাইয়া ফেলেছি আমরা। কিন্তু সাইনের ক্ষেত্রে একটু ঝামেলা আছে, এটা আমি একটু পরে বোঝাচ্ছি ভাইয়া, একটু ওয়েট। রিফাত ভাইয়া বোঝাচ্ছে ব্রো, তুমি এত প্যারা নিও না ব্রো, জাস্ট সিম্পলি একটু একটু টেনশন মুক্ত থাকো। দেখো, এখন আমরা যেটা জানবো, ত্রিকোণমিতির কোন পরিমাপের একক, খুবই গুরুত্বপূর্ণ, যে কোন পরিমাপের একক, কোন পরিমাপের একক। ভাইয়া মাথায় রাখবা, ত্রিকোণমিতির ক্ষেত্রে তুমি কোন পরিমাপের একক পাবা? দুইটা। কয়টা ভাইয়া? তুমি কিন্তু দুইটা পাবা। একটা হচ্ছে ষাটমূলক পদ্ধতি, আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। এই দুইটা তুমি পাবা, বুঝছো? যে কোন পরিমাপের এককের ক্ষেত্রে তুমি একটা কি পাবা বলো তো? একটা পাবা তুমি ভাইয়া, দেখো, একটা তুমি পাবা হচ্ছে ষাটমূলক পদ্ধতি। দেখো, আমি এটাকে একটু লিখি, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে গেছে এত তাড়াতাড়ি, যাই হোক। তো একটা কিন্তু আমি লিখতে পারি কি, যা বাঁকা হইছে। একটা হচ্ছে কিন্তু ভাইয়া তোমার ষাটমূলক পদ্ধতি, ষাটমূলক পদ্ধতি, ষাটমূলক পদ্ধতি, এবং আরেকটা হচ্ছে কিন্তু তোমার বৃত্তীয় পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি। বুঝাইতে পারলাম আমি? তো একটা হচ্ছে কিন্তু তোমার ষাটমূলক পদ্ধতি, আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। ষাটমূলক পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি, ষাটমূলক পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি, পড়ো ষাটমূলক পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি। এখন দেখো, ষাটমূলক পদ্ধতিতে তুমি কিভাবে কোণ পরিমাপ করবা? সমকোণের মাধ্যমে। কিসের মাধ্যমে ভাইয়া? সমকোণের মাধ্যমে। আমরা কিন্তু জানি এক সমকোণে কত ডিগ্রি ভাইয়া? 90 ডিগ্রি। তো সমকোণের মাধ্যমে আমরা কিন্তু কোণ পরিমাপ করতে পারবো। ওকে, মানে এটা ষাটমূলক পদ্ধতি, মানে মাথায় ডিগ্রি থাকবে, মাথায় ডিগ্রি থাকবে। ওকে, এটা একটু মাথায় রাখবা। আর বৃত্তীয় পদ্ধতির ক্ষেত্রে আমরা রেডিয়ানের মাধ্যমে করতে পারবো। রেডিয়ান, রেডিয়ান, রেডিয়ান। মাথায় যদি কোনো কিছু না থাকে রেডিয়ান, আর মাথায় অনেক সময় দেখবা সি থাকে, অনেক সময় সি থাকে, এটা কিন্তু ভাইয়া তোমার রেডিয়ান। তাহলে এই ডিগ্রি এবং রেডিয়ান এগুলোর মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারবো? আমরা কোণ পরিমাপ করতে পারবো। তাহলে কোণ পরিমাপের একক হচ্ছে দুইটা, একটা ষাটমূলক পদ্ধতি আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। ষাটমূলক পদ্ধতিটা হচ্ছে সমকোণের অন্তর্ভুক্ত, মানে ডিগ্রি, আর বৃত্তীয় পদ্ধতিটা হচ্ছে রেডিয়ানের অন্তর্ভুক্ত, মানে মাথায় পাওয়ারে কি থাকবে? পাওয়ারে কিন্তু সি থাকবে। এখন তুমি কিন্তু নর্মালি জানো যে ভাইয়া, যে এক সমকোণে কত ডিগ্রি বলো তো? 90 ডিগ্রি। এটা তুমি জানো না? জানো। এখন আমাদের হিসাবটা করতে হবে কি জানো? মিনিট এবং সেকেন্ডের কাটাটা। 1 মিনিটে আমরা জানি 60 সেকেন্ড, আমরা জানি না? বলো, তাহলে আমরা কি করব? দেখো, এক সমকোণে আমরা জানি 90 ডিগ্রি, এই ডিগ্রিটাকে তুমি মিনিটে বানাবা। তুমি জানো, তুমি এটা মাথায় মুখস্থ রাখবা যে 1 ডিগ্রিতে 60 মিনিট। যখন একটা দাগ থাকে, এটা হচ্ছে কিন্তু তোমার মিনিটের কাটা, অর্থাৎ 1 ডিগ্রিতে 60 মিনিট হয়। আবার দেখো, আবার হচ্ছে কিন্তু 1 মিনিটে, 1 মিনিটে 60 সেকেন্ড, তাহলে সেকেন্ডে কিন্তু দুইটা দাগ হয়। এই যে দেখো, সেকেন্ডে কিন্তু তোমার কয়টা দাগ হয়? দুইটা দাগ হয়। এই জিনিসটা একটু মাথায় রাখবা, লিখে নাও যে 1 ডিগ্রিতে 60 মিনিট, 1 ডিগ্রিতে 60 মিনিট, আর 1 সেকেন্ডে, সরি, এটা কিন্তু মিনিটের চিহ্ন, মিনিটের চিহ্ন, এটা কিন্তু মিনিটের চিহ্ন, আবার এটা কিন্তু সেকেন্ডের চিহ্ন। তো 1 মিনিটে 60 সেকেন্ড, এটা একটু মুখস্থ করে নাও। এই অংশটা সবচেয়ে ইম্পর্টেন্ট ভাইয়া, সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা আমাদের সব জায়গাতে লাগবে, সব জায়গাতে ভাইয়া লাগবে। ওকে, তাহলে 1 ডিগ্রিতে 60 মিনিট, আবার 1 মিনিটে 60 সেকেন্ড, 1 ডিগ্রিতে 60 মিনিট, 1 মিনিটে 60 সেকেন্ড। আচ্ছা, এরপরে আসি রেডিয়ান। রেডিয়ানের কনসেপ্টটা কি ভাইয়া? তুমি ভাবো, দেখো, এটা কিন্তু একটা বৃত্ত আছে, সাপোজ আমরা বৃত্তের জানি এটা কিটা? কেন্দ্র। বৃত্তের কেন্দ্র দিয়ে তুমি যেদিকে যাবা, এদিকে যাও, এদিকে যাও, এদিকে যাও, এদিকে যাও, এদিকে যাও, তুমি যেদিকে যাবা এগুলা কিন্তু ব্যাসার্ধ। আর এই ব্যাসার্ধটার মান যদি হয় 5,
এটাও পাস, এটাও পাস, এটাও পাস, এটাও পাস। অর্থাৎ আমরা কিন্তু বলতে পারি বৃত্তের কেন্দ্র দিয়ে তুমি যেদিকে যাবা ব্যাসার্ধ পাবা, তাহলে ওই ব্যাসার্ধের মান কিন্তু ভাইয়া কি সমান। তাহলে তুমি ভাবো বৃত্তের ধরো এটা কেন্দ্র, কেন্দ্র দিয়ে ধরো তুমি এদিকে গেলা আর সাপোজ এদিকে গেলা, দেখো তাহলে ধরো এটাকে তুমি এ ধরলা, এটাকে তুমি বি চিন্তা করলা, আর এটা ধরো ও বিন্দু চিন্তা করলা, তাহলে ভাবো ও একটা বৃত্তের কেন্দ্র, এই কেন্দ্র দিয়া তুমি ও এ এবং ও বি দুইটা কিন্তু ব্যাস পেয়েছো। যখন তুমি ব্যাস পাবা ভাইয়া মাঝখানে কিন্তু একটা তোমার কোণ হবে, মাঝখানে কিন্তু একটা কোণ হবে, এটাকে বলা হয় কেন্দ্রীয় কোণ। কি বলে ভাইয়া? কেন্দ্রীয় কোণ। কি বলে ভাইয়া? কেন্দ্রীয় কোণ। মনে থাকবে, মনে থাকবে, মনে থাকবে। আচ্ছা, তাহলে দেখো এরপরে তুমি দেখো, এরপরে এটাকে আমরা থিটা দ্বারা প্রকাশ করতে পারি এই কোণটাকে। আর একটা জিনিস তুমি ভাইয়া দেখো, এই যে এবি জিনিসটা তুমি দেখতে পারতেছো না, কি এটা কি বলো তো? এসএসসি 26 ব্যাচ তোমরা পারবা, কারণ তোমাদের বৃত্ত অধ্যায় করাইছে। এটাকে বলা হয় ভাইয়া চাপ। এবি কিন্তু একটা চাপ। এবি কি ভাইয়া? চাপ। 27 ব্যাচ একটু শিখে রাখো, এবি কিন্তু ভাইয়া একটা চাপ। এবি কি ভাইয়া? চাপ। তো এই চাপটাকে কি দ্বারা প্রকাশ করে জানো? এস দ্বারা। এস দ্বারা। তাহলে আর এই যে দেখো ও থেকে এ পর্যন্ত এটা কিন্তু ব্যাসার্ধ, ব্যাসার্ধ কিন্তু ভাইয়া আর, আবার এটাও কিন্তু তোমার আর। তাহলে এখন একটা সূত্র আছে এস ইকুয়াল আর থিটা, কমন একটা সূত্র। এই সূত্র দিয়া ম্যাক্সিমাম অঙ্ক কিন্তু আমরা সলভ করব। এস ইকুয়াল আর থিটা, এস ইকুয়াল আর থিটা, এস ইকুয়াল আর থিটা, এস ইকুয়াল আর থিটা। বুঝছো? এই যে এবিটা কিন্তু ভাইয়া চাপ, চাপ, এটাকে চাপ বলা হয়, যেটাকে এস দ্বারা কিন্তু প্রকাশ করে। আর মানি ব্যাসার্ধ, আর মানি ব্যাসার্ধ, আর মানি ব্যাসার্ধ, আর মানি ব্যাসার্ধ, আর মানি ব্যাসার্ধ। আর থিটা মানি কিন্তু একটা রেডিয়ান কোণ, রেডিয়ান কোণ। বুঝছো? দেখো তাহলে বৃত্তের ব্যাসার্ধ সমান চাপ। বৃত্তের একটা জিনিস মাথায় রাখবা, রেডিয়ান কাকে বলে? কোশ্চেন থাকে না যে বৃত্তের ব্যাসার্ধ, এই যে দেখো বৃত্তের যে ব্যাসার্ধ সমান, বৃত্তের ব্যাসার্ধ সমান চাপ, যেই কোণ মানে বৃত্তে যেই কোণ উৎপন্ন করে। ঠিক আছে? তাহলে দেখো বৃত্তের আমি কিন্তু লিখতে পারি বৃত্তের যে ব্যাসার্ধ সমান, কারণ ব্যাসার্ধ কিন্তু তোমার সমান, তারপরে চাপ, এই যে দেখো এই যে চাপ, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ এবং চাপ আমি কিন্তু বলতে পারি বৃত্তের ব্যাসার্ধ এবং চাপ লিখে দাও, বেটার হবে। বৃত্তের ব্যাসার্ধ এবং এবং যে চাপ আছে সেটা হচ্ছে কিন্তু কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, যে কোণ উৎপন্ন করে তাকে আমরা বলতে পারি কি? বুঝছো? তাকে আমরা এক রেডিয়ান কিন্তু আমরা বলতে পারি। তাকে এক রেডিয়ান না, তাকে মেইনলি রেডিয়ান কিন্তু ভাইয়া বলা হয়। শেষ। তাকে কি বলা হয়? রেডিয়ান বলা হয়। তাকে রেডিয়ান কিন্তু বলা হয় ভাইয়া। বুঝছো? এটাই মানে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করছে এটা হচ্ছে কিন্তু ভাইয়া তোমার রেডিয়ান। এটা কি? রেডিয়ান। একটু মাথায় রাখবা, তোমরা একটু মাথায় রাখো। তো আমি আশা করছি এই কনসেপ্ট দুইটা তোমরা প্রত্যেকেই জানো যে কোণ পরিমাপের দুইটা একক আছে, একটা হচ্ছে ষাটমূলক পদ্ধতি, আর একটা হচ্ছে কিন্তু তোমার কি, আর একটা হচ্ছে কিন্তু তোমার বৃত্তীয় পদ্ধতি, যেটাকে কিন্তু রেডিয়ান দ্বারা কিন্তু প্রকাশ করে। আচ্ছা, আমি পুরো কনসেপ্টটাকে ভাইয়া তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি কনসেপ্টটাকে। এখন আমি আরেকটা জিনিস বলি, রেডিয়ানের ক্ষেত্রে ভাইয়া তোমার সি লাগানো হয়। আচ্ছা, তুমি মোটামুটি তো বুঝছো ভাইয়া, তুমি এটা শর্টকাটে মাথায় রাখো। ষাটমূলক পদ্ধতিটা হচ্ছে ডিগ্রি, 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 মিনিট, সেকেন্ড, এগুলা। বৃত্ত পদ্ধতি মানে রেডিয়ান, রেডিয়ান, মাথায় সি থাকে নাহলে কিছু থাকে না। এখন তাহলে আমরা এই ডিগ্রি আর রেডিয়ানের ভিতরে সম্পর্কটা আমরা জানবো, তাইলে আমাদের খেলা জমে যাবে। ডিগ্রি এবং রেডিয়ানের মধ্যে সম্পর্ক, রেডিয়ানের মধ্যে সম্পর্ক এটা আমরা কিন্তু জানবো। ডিগ্রি এবং রেডিয়ানের ভিতরে কি সম্পর্ক আছে দেখো, ডিগ্রি এবং রেডিয়ানের ভিতরে কি সম্পর্ক আছে ভাইয়া তুমি দেখো। আমরা কিন্তু বলতে পারি 1 ডিগ্রিতে π/180 রেডিয়ান, এটা কিন্তু হোল পাওয়ার সি দিবা, সি মানে কিন্তু রেডিয়ান। 1 ডিগ্রিতে π/180 রেডিয়ান, একেবারে মুখস্থ, একেবারে মুখস্থ করে নাও। 1 ডিগ্রিতে π/180, 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 π/180। 1 ডিগ্রিতে, ডিগ্রি থেকে এভাবে আমরা এমসিকিউ সলভ করবো বা বিগত বছর আসবে যে ডিগ্রি থেকে রেডিয়ানে নাও, তাহলে কিন্তু π/180 দ্বারা গুণ করতে হবে, π/180, π/180, π/180। আবার আমি যদি বলি 1 রেডিয়ান, মাথায় ধরো সি আমি দিয়ে দিলাম, তার মানে রেডিয়ান। 1 রেডিয়ান এটা উল্টে যাবে, 180/π এত ডিগ্রি, এত কি ডিগ্রি, এত ডিগ্রি। দুইটা জিনিস মনে রাখবা যে 1 ডিগ্রিতে π/180 রেডিয়ান, আর 1 রেডিয়ানে 180/π, 180/π এত ডিগ্রি। এখন এই যে জিনিসটা, এই জিনিসটা এভাবে না থেকে এভাবেও থাকতে পারতে যে শুধু এক দিয়া এক এক যদি লেখা থাকতো,
বা এভাবেও লেখা থাকতে পারতো যে 1 রেডিয়ানে কত, যে ধরো 1 রেডিয়ান, তখন কিন্তু আমার কি লেখা লাগতো বলো তো, যে 180/পাই, এত কিন্তু ডিগ্রি কিন্তু আমার লেখা লাগতো, এত ডিগ্রি। তো যেভাবে থাকুক আমরা আশা করছি আমরা কিন্তু পারবো। এই হচ্ছে কিন্তু তোমার সম্পর্ক, এই সম্পর্ক দিয়ে আমরা কিন্তু কুপাইতে পারবো। রেডি, 1 2 3, রেডি 1 2 3। তাহলে আমরা কিভাবে এখন কোপাবো ঠান্ডা মাথায় তুমি দেখো, আমি তোমাকে দিচ্ছি 30 ডিগ্রি 12 মিনিট 36 সেকেন্ড। তোমাদের বই থেকে আমি একটা উদাহরণ টানতেছি, তোমাদের বইয়ের উদাহরণ খেয়াল করো, বলছে 30 ডিগ্রি 12 মিনিট 36 সেকেন্ড। এই জিনিসটা কিসে আছে? ডিগ্রিতে। এটাকে রেডিয়ানে নিতে বলছে, কেমনে নিবা? এটা কিন্তু ডিগ্রি, এটা কিন্তু মিনিট, আর এটা কিন্তু সেকেন্ড। তার মানে অবশ্যই তুমি যদি রেডিয়ানে নিতে চাও, তুমি জানো ডিগ্রি থেকে রেডিয়ানে নেওয়ার জন্য π/180 দ্বারা গুণ করা লাগে। তো π/180 দ্বারা আমরা পরে গুণ করব, তবে তার আগে এই সেকেন্ডারে ডিগ্রি বানাইতে হবে বা মিনিটারে ডিগ্রি বানাইতে হবে সিস্টেম ওয়াইজ। তাহলে তুমি কিভাবে বানাবা একটু ভাইয়া একবার শিখবা, সবগুলা তুমি কুপাইতে পারবা। ভাইয়া দেখো এই 30 ডিগ্রি আমি দিলাম, এখানে 12 মিনিট আছে না, 12 মিনিট। ভাইয়া এই যে দেখো 36 সেকেন্ড, তাহলে 36 সেকেন্ডারে তুমি যদি মিনিটে বানাইতে চাও, তাহলে অবশ্যই আমরা জানি যে 1 মিনিটে 60 সেকেন্ড, তাহলে 60 দ্বারা ভাগ করতে হবে। দেখো যখনই ভাইয়া এই 36টা কিন্তু সেকেন্ডে ছিল, কারণ 2 দাগ আছে। তো যখনই তুমি 36-এর 60 দ্বারা ভাগ করবা, তখন এই 36টা মিনিট হয়ে যাবে, মিনিট হয়ে যাবে, অর্থাৎ এক দাগে পরিপূর্ণ হবে। আর 12 কিন্তু এক দাগ, এই জন্য আমি ব্র্যাকেট দিয়ে একটা দাগ দিব। বুঝতে পারছি আমি কেন? দেখো আমাদের কিন্তু সেকেন্ড ছিল, সেকেন্ড থেকে মিনিটে নেওয়ার বুদ্ধি কি, এই যে মানটাকে 60 দ্বারা ভাগ করবা, তাহলে কিন্তু জিনিসটা মিনিটে চলে যাবে। আর মিনিটের দাগ একটা, সেকেন্ডের দাগ 2টা, মিনিটের দাগ একটা, সেকেন্ডের দাগ 2টা। এখন এই যে হিসাবটা দেখো, এই যে হিসাবটা, এটা কিন্তু তোমার নিচে 60 থাকবে। এই যে হিসাবটা, এটা কিন্তু সমস্তের হিসাব, সমস্ত বুঝো, সমস্তের হিসাব হচ্ছে কিন্তু নিচে 60 থাকে, 12 লাগে 60 গুণ করে যোগ দিবা উপরেটার সাথে, এটা হচ্ছে সমস্তের হিসাব। তুমি এই যে 12 লাগে এখন 60 গুণ করবা, যা নামবে তার সাথে উপরেরটার সাথে কিন্তু যোগ করতে হবে, 36 কিন্তু যোগ করতে হবে। তাহলে 12 লাগে তুমি 60 গুণ করো, তাহলে 12 লাগে গুণ দিবা 60, যা নামছে তার লাগে 36 যোগ করছি, তাহলে কত? 756। তাহলে এটা কি হয়ে গেল ভাইয়া? এটা কিন্তু মিনিট হয়ে গেল, এটা কিন্তু তোমার মিনিট হয়ে গেল, তাহলে এটা কিন্তু 700 হয় গেল এটা। এখন তুমি মিনিটটারে ডিগ্রি বানাইতে হবে। তো মিনিটটারে ডিগ্রি বানানোর জন্য সেম আমরা কিন্তু পড়ে আসছি, এই মাত্র আমরা কিন্তু পড়ে আসছি যে 1 ডিগ্রিতে 60 মিনিট, তার মানে অবশ্যই তোমার 60 দ্বারা ভাগ করতে হবে। এই যে তোমার মিনিটটারে যদি আবার 60 দ্বারা ভাগ করো, তাহলে ডিগ্রিতে চলে আসবে, বুঝছো? এটা দেখো 756 না, নিচে তো 60 আছে, কিন্তু এটা যদি আবার 60 দ্বারা তুমি ভাগ করো, তাহলে এই মিনিটটা কিন্তু ডিগ্রিতে চলে আসবে, তাহলে কিন্তু ও ডিগ্রি ও ডিগ্রি, তাহলে আমি একসাথে কিন্তু তখন ডিগ্রি দিতে পারবো, একসাথে তখন ডিগ্রি দিতে পারবো, বুঝছো? তাহলে আমি একটু সরি, এটা তো সমস্ত হিসাব। তাহলে 60 এর লাগে 60 গুণ করো, তাহলে 30 636 3600, আর উপরে কিন্তু 756, এত তোমার কিন্তু ডিগ্রি, এত কি পাইছি আমরা? ডিগ্রি পাইছি। এখন তুমি কি করবা, নিচে সমস্ত, আমরা কিন্তু সমস্ত ভাঙতেছি, 36 লাগে 30 গুণ করবা, ওই যে নিয়ম, এক গুণ লাগে এক গুণ, যা নামবে তার লাগে উপরের সংখ্যা যোগ, এটা লাগে এইটা গুণ, তারপর উপরের সংখ্যা যোগ, তাহলে 30 লাগে গুণ দিবা 3600, যা নামছে তার লাগে 756 যোগ করছে, তাহলে আমার নামতেছে 108756 নামতেছে, এত ডিগ্রি। ওকে, দেখো তাহলে আমি কিন্তু সেকেন্ড ছিল, মিনিট ছিল, তো ওই যে সেকেন্ডারে 60 দ্বারা জাস্ট তুমি 60 দিয়ে ভাগ করতে এবং সমস্ত হিসাব করলে তুমি ডিগ্রিতে চলে আসবা। এখন আমরা কিন্তু জানি ডিগ্রি থেকে রেডিয়ানে নেওয়ার জন্য π/180, খেলা শেষ। তাহলে তুমি এখন যেটা করবা, এই 10 87 56 3600 এর লাগে গুণ দিবা π/180, π/180 তুমি গুণ দিয়ে দেবা, কি দিবা? π/180 কিন্তু তুমি গুণ দিবা, তাহলে গুণ দিলে 0.5273, 0.5273। যেহেতু তুমি ডিগ্রি থেকে রেডিয়ান আইছো, রেডিয়ানের ক্ষেত্রে মাথায় একটা সি থাকে, এখানে আরো অনেক মান আসবে, এই জন্য ব্র্যাকেট দিয়ে তুমি লিখে দেবা প্রায়, এটাই আমাদের আনসার। পানি 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 পানি, কেন তুমি বুঝবা না ভাইয়া, কেন তুমি বুঝবা না? এটা তো উড়াল পঙ্খির মতো উড়ে উড়ে কিন্তু আমি অঙ্কটা করে ফেললাম, কেন তুমি ভাইয়া বুঝবা না? তুমি এটা জানো না 1 মিনিটে কয় সেকেন্ড? 72 সেকেন্ড না? তুমি জানো না 1 মিনিটে কয় সেকেন্ড? 60 সেকেন্ড। তার মানে কি, মানে আবার 1 মিনিটে যদি 60 সেকেন্ড হয়, তাহলে এই সেকেন্ডারে মিনিটে নেওয়ার জন্য 60 দ্বারা ভাগ করব। আবার তুমি এটা জানো 1 ডিগ্রিতে কয় মিনিট? 60 মিনিট, তাহলে মিনিটটারে, এটা দেখো মিনিটটারে ডিগ্রিতে নেওয়ার জন্য 60 দ্বারা ভাগ করব। তারপর এখানে হিসাবটা মেইনলি, তারপর সমস্ত
সমস্ত হিসাব হয়েছে কিন্তু ধরো 36 লাগে 30 গুণ করতে হবে, তারপর যা নামবে সেটা দ্বারা উপরের সংখ্যা যোগ, আর নিচে 36 ঠিক থাকবে। দেখো এই 60 নিচে 60 ঠিক থাকবে, কিন্তু উপরের কাজটা হয়েছে 60 লাগে 12 গুণ, গুণ করার পর যা নামবে তার লাগে 36 যোগ, সেটা বসবে উপরে। ঠিক আছে, আমি বুঝাইতে পারলাম? বলো ভাইয়া, আমি কি তোমাদের বুঝাতে পেরেছি? ক্লিয়ার ব্রো? হ্যাঁ ইয়ং ম্যান, তোমার ক্লিয়ার হইছে? এটা ক্লিয়ার হইছে? এটা কি পানি পানি হইছে তোমার? বলো ইয়ং ম্যান। ওয়াটার, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি তোমাদের এখন একটু ছুটি দেবো, আজকে আসলে মন মানসিকতা এমনিতেই খারাপ আছে, তো এখন ছুটি দেবো ইনশাল্লাহ। কালকে হয়তো বা আমি সেহরির পরে ঢোকার সম্ভাবনা আছে, আমি জানাই দেবো অনেক। সেহরিতে যারা জাগবা অবশ্যই আমি জানাই দেবো অনেক। আর সেহরিতে ধরো 2 ঘন্টা ক্লাস নিবো আমি, ঠিক আছে ইনশাল্লাহ, দেখি। আর যদি নাও নি সেটা আমি কিন্তু বলবো অনেক, কোন টাইমে নিবো সেটা আমি কিন্তু তোমাদেরকে বলবো অনেক, বুঝছো? মোটামুটি তো বুঝছো, মোটামুটি না হ্যাঁ বোঝো নাই, রিফাত দিয়ে বুঝাইলে মোটামুটিও বুঝবা না? হয় হয়তো আজকে তোমাদের ভালো করে ওরকমটা বুঝিতে পারি না, আমি যেটা মনে করতেছি, কারণ আজকে এমনিতে মন মানসিকতা খারাপ আছে, এই জন্য সমস্যা। কিন্তু এমনিতে কনসেপ্ট তো বুঝছো ভাইয়া, এই ঘুরানো পেছানো ঘড়ির কাটার দিকে বিপরীত, এটা তো ক্লিয়ার ভাই। পজিটিভ যদি মানটা থাকে ঘড়ির কাটার বিপরীত দিকে, আর নেগেটিভ যদি থাকে পিছনে মাইনাস থাকে ঘড়ির কাটার দিকে তুমি ঘুরাবা, ইচ্ছা মতন তুমি ঘুরাবা। তো ঘুরানোর কনসেপ্ট তো তোমার ভাইয়া ক্লিয়ার, এটা তো ক্লিয়ার। চতুর্ভাগটা বুঝাইলাম, আবার এটা 2 প্রকার, এটা হয়তো বা এটা ক্লিয়ার করি না এখন পর্যন্ত, কিন্তু সামনে ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে, কিন্তু আমরা ভিতরে প্রবেশ করবো। এখন এই যে যেটা শিখেছি এটা দিয়েও একটা টাইপ আছে, তো এখন আসলে করাবো না ইনশাল্লাহ, তোমাদের কালকে করাবো না। ওকে, আল্লাহ হাফেজ, তাহলে থাকো।